অস্থিরতা, চঞ্চলতা, ব্যাকুলতা এবং আকুলতা, যেসব প্রভৃতির ভাব তন্ময়ের শক্তপোক্ত হৃদয়ে ছিল, এই পর্যায়ে সেসব পোটলাপুটলি বেঁধে হাওয়ায় ভেসে গেল। হৃদয় তীব্র বিদ্রোহী হয়ে উঠল, আন্দোলন ঘোষণা করল যেন। যার জন্য করল চুরি, দিন শেষে সেই বলল চোর। বন্ধুবান্ধব ফেলে তড়িঘড়ি করে ছুটে এলো যার জন্য সেই রানী ভিক্টোরিয়া তো দিব্যি ঘুরতে বেরিয়ে গিয়েছে। তন্ময়ের অপেক্ষাতে চুপচাপ বসেনি। অভিমানে তন্ময়ের স্বভাবসুলভ গম্ভীর মুখটা দ্বিগুণ এবং গাঢ়তমভাবে গম্ভীর হয়ে এলো। জবেদা বেগম চিন্তিত কণ্ঠে শুধালেন, আমার বাবার মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তন্ময় নির্বিকার হাবভাবে বলল, কিছু না, একটা কফি করে দাও তো মা। জবেদা বেগমের গলাতে একদলা আগ্রহ গেঁথে আছে। সে না হয় করে দিলাম, আগে এটা বল, ভালোই ভালোই এলি, যেই শুনলি ওরু বেরিয়েছে মুখটা ভোঁতা করে ফেললি। ব্যাপার কি আমাকেও বল, আমিও শুনে মুখ ভার করি। তন্ময় অস্বস্তিতে পড়ল, লজ্জা পেল ঈষৎ। গম্ভীর মুখ অদেখা সংকোচ দৃষ্টি ঘুরিয়ে অস্বস্তিটুকু নিপুণভাবে এড়িয়ে গেল। কী সব বলছো? কফি করে দেবে না তা সরাসরি বলে দাও। জবেদা বেগম ঠোঁট টিপে হাসলেন। বাবা, কথা ঘোরানো হচ্ছে, বস, এনে দিচ্ছি। তন্ময় লিভিং রুমের সোফাতে গিয়ে বসল। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মুফতি বেগম আর জবেদা বেগম ছাড়া কেউই নেই এই মুহূর্তে। মোস্তফা সাহেব সবাইকে নিয়ে বেরিয়েছেন। তন্ময় সংবাদপত্র হাতে তুলে নিল, মনোযোগী হওয়ার প্রয়াস। হেডলাইন কোনো রকম পড়তেই চোখ বুজে নিল। সংবাদপত্র ভাঁজ করে পুনরায় টি টেবিলে রেখে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে টেলিভিশন অন করল। আর টিভিতে একটা বাংলা নাটক চলছে, সেটাতে ক্ষীণ মস্তিষ্ক নেওয়ার প্রচেষ্টা। কিছুক্ষণ বাদে জবেদা বেগম এলেন কফি হাতে। নিজের জন্য চা নিয়ে এসেছেন। ছেলের পাশে বসে কফিটা এগিয়ে ধরেন। তন্ময় নিয়ে পুনরায় টিভির পর্দায় দৃষ্টি ফেলল। একটা ঝগড়ার দৃশ্য চলছে। দুজন গ্রামীণ মহিলা আঁচল বেঁধে ঝগড়া করছে। ভাষা এবং চেঁচামেচি শুনে তন্ময় স্তব্ধ বিমূঢ়। সে চ্যানেল পরিবর্তন করতে চাইলে জবেদা বেগম বাদ সাধেন। আগ্রহী চোখে চেয়ে বলেন, দেখ কিভাবে ঝগড়া করছে। ঝগড়ার এক একটা কথা পয়েন্টে পয়েন্টে। তন্ময় বাকরুদ্ধ না হয়ে পারল না। আশ্চর্য, এই ঝগড়ার কথা পয়েন্টে পয়েন্টে হলেও আমি দেখে কি করব? জবেদা বেগম বিরক্ত মুখে বোঝালেন, ঝগড়া করাও একটা আর্ট, শিখে রাখা ভালো, কাজে দেবে ভবিষ্যতে। তন্ময় বিরস ভাব নিয়ে উঠে দাঁড়াতে চাইল। জবেদা বেগম নিজের থেকে দ্বিগুণ উচ্চতার ছেলেকে টেনে বসিয়ে দিলেন। উৎসাহ নিয়ে বললেন, দেখ না একটু। তন্ময় অগত্যা উদাস নয়নে ফের দৃষ্টি ফেলল টিভির পর্দায়। কফিতে ঠোঁট বসাতে বসাতে মস্তিষ্ক অন্য ভাবনায় বিভোর। এই যাত্রায় মুফতি বেগম আসলেন। তিনি এসেই ভীষণ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অমনি জবেদা বেগম তাকে টেনে পাশে বসিয়ে দিলেন। টেলিভিশনের পর্দায় চলতে থাকা ঝগড়া দেখাতে ব্যস্ত হলেন। মুফতি বেগমও অতিমাত্রায় আগ্রহ ভরা নয়নে দেখতে বসেন। দেখে দেখে মন্তব্য করেন। সে সুযোগের সদ্ব্যবহার করল তন্ময়। আলগোছে উঠে পড়ল। ত্বরান্বিত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজ রুমে ফিরল ঝটপট। আগামীকালকের গুরুত্বপূর্ণ অফিস কাগজপত্র সহ ল্যাপটপ হাতে তুলে নিয়ে এগুলো বারান্দার দিকে। বারান্দায় বসল আরামদায়ক ভঙ্গিতে। উরুতে ল্যাপটপ রেখে কফি খেতে খেতে ব্যস্ত হলো কাজে। কাজকর্মে মনোনিবেশ হতেই ভুলে বসল রানী ভিক্টোরিয়া ওরুকে, যিনি ধেই ধেই করে ঘুরতে বেরিয়েছে। ঘড়ির কাঁটা এখন 11:20। আসমানের এই সময় গুরুতর দুর্দশা। কালো মেঘে আচ্ছন্ন পরিপূর্ণ আকাশ। ঢাকঢোল পিটিয়ে মেঘেরা গর্জন করছে।
চাঁদের কোনো হদিস নেই। উদাসীন বৃষ্টি এই নামবে নামবে হাবভাব। গাড়ির ধ্বনি কর্ণগোচর হলো। ফিরেছে হয়তো সকলে। তন্ময় উঠল না, নাক ফুলালো। ধ্যানমগ্নতায় কাজে ডুবল পুনরায়। মিনিট চারেকের মাথায় দরজায় করাঘাত পড়ল। পরপর ঢুকল অরুর মাথাটা। তন্ময় মাথা তুলল না ল্যাপটপ স্ক্রিন হতে। না সে ফিরে যাইল। অরু ছোট করে আসলাম বিড়বিড়িয়ে জানালো। এতেও তন্ময় বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। নিজের মতন কাজ করেই গেল। অরু ছোট ছোট পদচারণে বারান্দায় এলো। মাথা ঝুঁকিয়ে দেখল কর্মরত তন্ময়কে। চঞ্চল চাহনি দ্বারা চেয়ে রইল। বেচারি বেজায় চিন্তিত তন্ময়ের গম্ভীর আগ্রহহীন হাবভাবে। অরু মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধালো, তন্ময় ভাই, কি করেন? তন্ময় নিরুদ্বেগ নির্লিপ্ত। ঈষৎ ধ্বনি তুলে ল্যাপটপের কিবোর্ডে টিপে চলল। প্রয়োজন অনুভব করল না দৃষ্টি তুলে তাকানোর। অরু আশ্চর্যের সপ্তমে পৌঁছালো। চোখ মুখ ভোঁতা হলো। অভিমানে সিক্ত হবার জোগাড় তার আঁখি দুটি। কথা বলছেন না কেন? দিন শেষে তন্ময় দুর্বল অরুর প্রতি। ওর সামনে সে অসহায়। চেয়েও দীর্ঘক্ষণ এড়াতে পারে না এই মেয়েকে। বিধাতা তাকে এতটা শক্ত হৃদয় দেননি। এই যাত্রায় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলে, দেখছিস না কি করছি? অরুর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপল। তীর কাঁপছে ওষ্ঠদ্বয়। যেন কিছু বলতে চায়, অভিমানে হৃদয় উত্তপ্ত হয়ে ওঠে। একচিত্তে চেয়ে থাকে তন্ময়ের মুখ পানে। ঝুমঝুমিয়ে বর্ষণ নামে তখনই। অরু অন্যমনস্ক ভঙ্গিতে বাইরে তাকায়। বৃষ্টিতে দৃষ্টি পড়তেই ভেতরটা ধক করে ওঠে। ছাদে ঘটিত এক একটা দৃশ্য ফিল্মের মতো দুই চোখের পাতায় ভাসে। ক্ষণিকের অভিমান অদৃশ্য হয়ে যায়। দৃষ্টি ফিরিয়ে আর চোখে তন্ময়ের পানে চাইতেই দৃষ্টিতে দৃষ্টি মেলে। তন্ময় গুনে গুনে মিনিট খানেক ধরে দেখেছে অরুর লাজুক মুখশ্রী। বৃষ্টির পানে চেয়ে রক্তিম হয়ে আসা ওর গালজোড়া সে নির্নিমেষ উপভোগ করেছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই তন্ময়ের শরীর জুড়ে উত্তাপ। দৃষ্টি নিবিড়। নীরবতা ভেঙে বলে, ঘুরতে গিয়েছিলি? অরু ধীরে সুস্থে দুইবার মাথা দুলিয়ে বোঝায়, গিয়েছিলাম। তন্ময় নির্বিকার ভঙ্গিতে বলল, ঘোরাফেরা হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। অরু চুপচাপ দাঁড়িয়ে, মুখটা চুপসানো। সে ইতস্তত ভঙ্গিতে প্রশ্ন করল, আপনি কি আমার উপর রেগে আছেন? তন্ময়ের কাঠখোট্টা জবাব, না। অরু যেন পাকাপোক্তভাবে স্বীকৃতি পেল। বিড়বিড়িয়ে বলল, আমি কি করলাম? আমার উপর রাগার কারণ কি? রাগা তো আমার উচিত। তন্ময় শুনেও শুনল না। কাগজপত্র ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। বড় বড় পায়ে বেডরুমে চলে এলো। আশানুরূপ তার পিছু পিছু আবছায়া অনুভব করতে না পেরে আর চোখে পেছনে চেয়ে দেখল অরু বারান্দাতেই দাঁড়িয়ে একচিত্তে বৃষ্টি দেখছে। তন্ময় সেই দৃশ্যে থমকালো। হৃদয় অশান্ত, দৃষ্টি নরম হলো। ঢোকিলে অনুভব করল ভেতরটা স্রোতের ন্যায়। তার ছোট্টখাট্ট এক চিলতে অভিমান রইল না। পাজোড়া নিজ মোতাবেক কাজ করে বসল। ধীরে সুস্থে এগোতে থাকলো বারান্দার দিকে। থামল ঠিক অরুর পেছনে। অরু গ্রিলের ফাঁকফোকর দ্বারা হাত বাইরে দিয়ে রেখেছে। বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে ওর কোমল ফর্সা চিকন হাত। সেই দৃশ্য দেখতে বেশ লাগছে তন্ময়ের। আনমনি নিজের হাতটাও বাড়ালো ঠিক অরুর হাতের নিচে। আর চোখে দেখল এহেন কাণ্ডে অরু হাসছে। মিটিমিটি হাসিটুকুর ভালো লাগা কি সুন্দরভাবে জাহির করছে। অরুকে দেখতে নিয়ে অনুভব করল তার হাতে আরেকটি হাতের স্পর্শের। তড়িত সেদিকে দৃষ্টি ফেলে দেখল অরুর ছোট হাতটা তার বৃহৎ হাতের মুঠোতে যত্ন সহকারে পড়ে আছে। মুহূর্তে ঈষৎ হাসি খেলা করল তার ওষ্ঠদ্বয় জুড়ে। অরু একচিত্তে বৃষ্টি দেখল। তার দৃষ্টি বৃষ্টি উপভোগ করা প্রেয়সীতেই নিবদ্ধ হয়ে রইল।
বর্ষাকাল পেরোলো, পেরোলো ভাদ্র আশ্বিন, চলছে অগ্রহায়ণ মাস, ঋতুর হেমন্তকাল। আজ বুধবার। গত 2 মাস ধরে তন্ময় কাজসূত্রে ব্যস্ত। সকাল 7টায় বেরিয়ে ফেরে রাতের 11টায়, এমনকি মাঝে মধ্যে 12টা ছয়। আজকাল শুক্রবার ব্যতীত বাসায় থাকা হয় না। কাল আবার কাজসূত্রে বেরোতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2 দিন থাকা লাগবে সেখানে। আজই তার ম্যানেজার হোটেল বুকিং দিয়ে রেখেছে, কাল সকাল সকাল রওনা হবে। সেই সূত্র ধরে আজ অফিস হতে তাড়াতাড়ি বেরোনো হয়েছে। তখন ঘড়ির কাঁটা ঘুরছে 7টায়। গাড়িটা সবেমাত্র তাদের এলাকায় ঢুকেছিল। ওই সময় কর্ণে প্রবেশ করল ছোট্টখাট্ট ডাক। গলার স্বর পরিচিত। অয়নের কণ্ঠ চিনতে অসুবিধা হলো না তন্ময়ের। জানালার কাচটা খোলা ছিল কিঞ্চিৎ, এতেই দেখতে পেল অয়নের অব্যয়। সবেমাত্র 2 গাল জুড়ে দাড়িগো ফোটা শুরু করেছে। বাচ্চা বাচ্চা ভাবটা এখন আর নেই। অয়ন ঝুঁকে হাসি মুখে আবদার ধরে, ভাইয়া, 1 কাপ চা খাওয়ার সময় হবে? ছেলেটার কণ্ঠেও অগাধ পরিবর্তন এসেছে। তন্ময় একচিত্তে কিছুক্ষণ অয়নের মুখমণ্ডল দেখে। সেই মুহূর্তে তার 2 চোখের পাতায় ভেসে ওঠে বোনের কান্নারত মুখশ্রী। ছোট বোনের কান্নার কারণ তো তার সামনে উপস্থিত এই ছেলেটাই। এর জন্যই তো দিনরাত কেঁদে কেটে বেড়ায়, যন্ত্রণায় প্রায়ই ছটফট করে, যা হুটহাট তার তীক্ষ্ণ নজরে দেখা দেয়। ভাবনা চিন্তার অদেখা হিসেব নিকেশ কষে অবশেষে তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে থমথমে মুখে মাথা দোলায়। গাড়িটা একপাশে রেখে বেরিয়ে আসে। চা পানের দোকানটা অদূরেই। দুজন ধীরে সুস্থে হেঁটে সেখানে পৌঁছিয়ে পাশাপাশি বসে। অয়ন এক ফাঁকে উঠে দাঁড়ায় 2টো চায়ের অর্ডার দিতে। দেবার এক ফাঁকে শুধায়, ভাইয়া, সুগার কেমন? তন্ময়ের শর্টকাট জবাব, উইদাউট সুগার। চায়ের অর্ডার দিয়ে সে মাঝে সামান্য দূরত্ব রেখে পুনরায় তন্ময়ের পাশে বসে অয়ন। 2 হাতের তালু ক্রমান্বয়ে প্যান্টে ডলতে থাকে, ছোট ছোট ঢোক গেলে। এই কাজকর্মগুলো নার্ভাসনেসের লক্ষণ। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না এই ছেলে ঠিক কী নিয়ে কথা বলবে। তবে মুখে সে কুলো পেটে থাকে। গম্ভীর মুখটা দ্বিগুণ রূপে ভারী করে রাখে। সে দেখতে চায় ওর সাহস কত, বুকের পাটা কত বড় আস্থার পরীক্ষা নেবে সে। কোন জাদুমন্ত্র ছুঁড়ে পাগল করল তার আদরের বোনকে, তা তো তাকে যে কোনো মূল্যে জানতেই হবে। অয়ন এদিক ওদিক চেয়ে নিজেকে ধাতস্থ করল। খানিকক্ষণ চুপ থেকে নীরবতা ভাঙতে অপ্রস্তুত গলায় শুধালো, ভাইয়া, আপনার দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় নির্বিকার, আলহামদুলিল্লাহ। তোমার বলো, পড়াশোনা কেমন চলছে? অয়ন জোরপূর্বক সামান্য হাসার প্রচেষ্টা চালালো। ভালো, সামনেই ফাইনাল। মন দিয়ে পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু পারছি না। তন্ময় উদাস কণ্ঠে ও উচ্চারণ করল। আকবারই আর জিজ্ঞেস করল না, কেন পারছিস না বা আশায় বিষয়। অয়নকে সুযোগের পর্যন্ত দিল না। অপরদিকে অয়ন বাকরুদ্ধ হয়ে পড়ল। হাঁসফাঁস করে বেচারা চুপসে গেল। সেই সময় 2 কাপ চা দিয়ে গেল এক বালক। অয়ন একটা কাপ নিয়ে অপরটি তন্ময়ের দিকে এগিয়ে ধরল। তন্ময় বিনা বাক্যে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। তবে অয়ন চায়ের কাপ হাতে বসে থাকল। নীরবতায় কথাদের সাজাতে ব্যস্ত যেন। তন্ময় আর চোখে নিশ্চুপভাবে ওর মুখভঙ্গি অনুসরণ করল। সঙ্গে চায়ে ধীরে সুস্থে চুমুক বসাতে থাকল। 2 মিনিট নীরবতায় কেটে গেল। চায়ের কাপ ফাঁকা হলো। তবে অয়নের বুলি ফুটল না। তন্ময় আশাহত। এই ছেলেকে দিয়ে বুঝি কিছুই হবে না। যেই ছেলে প্রেমিকার বড় ভাইয়ের সম্মুখে বুক ফুলিয়ে ভালোবাসার জাহির করতে পারে না, সে কতটুকু সাহসী হবে, কতটুকুই বা পুরুষত্বের পরিচয় দেবে। এভাবেই তার বোন বয়সে বড়, অয়ন ছোট।
বয়সের সঙ্গে যদি ওর চিন্তাভাবনার সাহসিকতাও কম হয় তাহলে তো হবে না। বয়স কম হলেও চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং পুরুষত্ব থাকতে হবে অধিক। যার তার হাতে তো তার আদরের বোন সে তুলে দেবে না। ফাঁকা চায়ের কাপ হাতে উঠে দাঁড়ালো তন্ময়। দুটো চায়ের বিল অয়নের পূর্বে মিটিয়ে দিল। অয়নের উদ্দেশ্যে বলল, থাক তাহলে, পরে দেখা হবে। তন্ময় কয়েক কদম হেঁটে চলে গিয়েছে। অয়ন দৌড়ে গিয়ে তন্ময়ের সামনে দাঁড়ালো। তাদের আশপাশটা আঁধারে এবং নির্জন, মানুষের আনাগোনা কম। অয়ন ঘন ঘন শ্বাস নিল, চোখ মুখ শক্ত করে সময় নিয়ে দৃঢ়ভাবে জানালো, ভাইয়া, আমি আমি সাবিহাকে ভালোবাসি। যতটা ভালোবাসলে নিজের অস্তিত্ব ভুলে যাওয়া সম্ভব, ততটা। তন্ময়ের নিরুদ্বেগ মুখশ্রী দেখে অয়নের মুখমণ্ডলের হাবভাব পরিবর্তন হয়। কিঞ্চিৎ বিস্ময় খেলা করে ওর চোখ জোড়া জুড়ে। তন্ময় সেই চোখে চেয়ে তর্জনী তুলে বলে, বলে নয় করে দেখা। চোখে আঙুল তুলে বোঝা বয়স কিছুই নয়। বিশ্বাস করা, ইউ ক্যান হ্যান্ডেল হার, ইউ ক্যান টেক কেয়ার অফ হার। আমরা ওকে রাজকুমারীর মতো বড় করেছি। এবার তার হাতে তুলে দেব যে রানীর মতো বাদবাকি জীবন রাখতে পারবে। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্রমাগত মাথা দোলালো। উচ্ছ্বাস খেলা করল ওর চোখ মুখ জুড়ে। অটল বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি নিজেকে প্রমাণ করেই আসব ওর হাত চাইতে। ভাইয়া, আপনি শুধু আমায় একটা সাহায্যের নামে ওয়াদা করুন, তাহলে আমার সামনে এগোতে কোনো সমস্যা হবে না। তন্ময় আগ্রহী গলায় শুধালো, কি? অয়ন এই যাত্রায় বিধ্বস্ত হলো। কয়েকদিন পরপর শুনছি ওকে দেখতে আসছে, বিয়ে শাদির কথাবার্তা চলছে। এসব আমাকে মানসিকভাবে শান্তি দেয় না। আমি পড়াশোনায় মন বসাতে পারি না। প্লিজ ভাইয়া, আমাকে 2 বছর দিন। এর মধ্যে ওর বিয়ে শাদি আটকে রাখুন। আমি কথা দিচ্ছি, আমি সেই অয়ন তৈরি হব যেই অয়নের হাতে আপনি নির্দ্বিধায় সাবিহার হাত তুলে দিতে পারবেন। তন্ময়ের থমথমে মুখের পরিবর্তন ঘটে, হৃদয় শিথিল হয়ে আসে। ডান হাত উঠিয়ে অয়নের প্রশস্ত কাঁধে রাখে। বেস্ট অফ লাক। অয়ন হেসে বলে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনি তো বুঝবেন আমার ভালোবাসা সাবিহার জন্য কতটা গাঢ়। তন্ময় আশ্চর্য হয়, চওড়া কণ্ঠে শুধায়, কিভাবে বুঝব? অয়ন লাজুক ভঙ্গিতে জানায়, এক সত্যিকারের প্রেমিক চেনে আরেক সত্যিকারের প্রেমিককে। এবার তন্ময় আশ্চর্যের সপ্তমে পৌঁছায়। অষ্টদয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁক হয়। সে ভাষা হারিয়ে বসে ক্ষণিকের জন্য। নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে প্রশ্ন ছুড়ে, কে সত্যিকারের প্রেমিক? অয়ন মিটিমিটি হেসে ফেলে, আপনি। ভাইয়া, আমি তো জানি আপনি অরুকে ভালোবাসেন। আতপাগুলো এক দেখাতেই বলে দিতে পারবে। আপনার চোখ মুখ তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তন্ময় নিশ্চল, নিস্পন্দ। চোখে মুখে লেপ্টে আছে অবিশ্বাস্যতা। তন্ময়ের স্তব্ধতা অবস্থায় ফায়দা তুলে অয়ন এই ফাঁকে এক দৌড়ে পালালো। মিনিটের মধ্যে ওকে আর দূরদূরান্তে দেখা যাচ্ছে না। তন্ময় এক পর্যায়ে ডেকেও ওর সাড়া পেল না। অগত্যা চিন্তায় পড়ল ভীষণ। তার গম্ভীর মুখে কি লেখা আছে সে অরুকে ভালোবাসে? না হলে এক দেখাতে মানুষ কিভাবে বুঝবে? অয়নই বা কীভাবে বুঝতে পারল? জটিল সমস্যা। শাহজাহান বাড়ির দোরগোড়া পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটা ঘুরছে 8টাতে। তন্ময় গাড়িটা পার্কিং করে বেরোতেই সর্বপ্রথম খেয়াল করল অরুকে। দোতলায় দাঁড়িয়ে রয়েছে মুখ ভোঁতা করে। অর্ধখণ্ডিত ধবধবে সাদা চাঁদসহ সহস্র নক্ষত্র ঠিক ওর মাথার উপরে। সেই চমৎকার আসমান অবলীলায় দেখছে সে। নয়নযুগল জুড়ে নিত্যকারের মুগ্ধতানি, উদাস হতাশ ওর হাবভাব। যেন পৃথিবীতে ও পরিপূর্ণভাবে একাই আছে, ওর কেউ নেই।
তন্ময়ের ক্লান্ত মুখ পানে ঈষৎ আবিরের ছটা পড়ল এই যাত্রায়। সে স্বেচ্ছায় গাড়ির দরজাটা বিকট ধ্বনি তুলে লাগালো। এতে কাজ হলো বটে। অরু তড়িৎ দৃষ্টি নিচে ফেলল। তন্ময়কে ফিরতে দেখে বাকরুদ্ধ হলো। ক্ষণিক চোখ বড় বড় করে চেয়ে রইল। দৃশ্যমান রূপে তার ভোঁতা মুখটুকু উচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে এলো। পরমুহূর্তেই সহাস্য মুখে হাত উঠিয়ে ব্যাকুল গলায় চেঁচিয়ে ডাকল, তন্ময় ভাই, এই যে আমি উপরে। তন্ময় এমন এক ভাব ধরল যেন অরুকে সে মাত্রই খেয়াল করল। কিছুক্ষণ আগে ভ্যাবলার মতন ওকে দেখা ব্যক্তিটি সে নয়। প্রেয়সীর অ্যাটেনশন পেতে শব্দ তোলা ব্যক্তিটি একদমই সে নয়। প্রিয়তমার মুখ দেখে ঈষৎ হাসা ব্যক্তিটিও সে নয়। এই যাত্রায় তন্ময় দৃষ্টি তুলে গম্ভীর মুখে মাথা দোলালো। আর চোখে আরও দুইবার চাইল। তড়িৎ পদচারণে ভেতরে ঢুকল। দৈনন্দিনের ন্যায় আজ আর লিভিং রুমে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। সোজা সাপটার সিঁড়ি বেয়ে দোতলাতে উঠে এলো। অরু দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মায়াবী মুখখানা নিয়ে। পরনে মসলিনের কামিজ, ওড়নাটা কি সুন্দর ওর চারিপাশে ছড়িয়ে। ওর এই হাস্যোজ্জ্বল মায়াবী মুখমণ্ডল জাদুর মতো কাজ করল। টনিকের ন্যায় দূর করল তার সারাদিনের ক্লান্তি, রাগান্বিত অনুভূতি। হাওয়ায় ভেসে গেল সব রকমের কাজকর্মের চিন্তা ভাবনা। একদলা আবেগ, অপরিসীম ভালোবাসা ব্যতীত কিছুই অবশিষ্ট রইল না হৃদয়ে। অদৃশ্যভাবে নরম হয়ে এলো ভঙ্গিমাযুক্ত তার গম্ভীর মুখ। অরু উড়নচণ্ডী রূপে ছটফটে গলায় শুধালো, আজ থেকে বুঝি ৮টায় ফিরবেন, ঠিক আগের মতো? অরুর মুখশ্রী জুড়ে প্রত্যাশা, জ্বলজ্বল করছে আঁখি দুটি। ওই প্রত্যাশা ভর্তি মুখমণ্ডল হতে তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়। ইচ্ছে করছে না প্রত্যাশাটা ভেঙে সত্যিটা জানাতে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা তন্ময়ের পূর্বেই বাচ্চা বাচ্চা কণ্ঠটি অদূর হতে বলে ওঠে, তন্ময় ভাইয়া কাল চট্টগ্রাম যাবে, এর জন্যই তো আজ তাড়াতাড়ি ফিরেছে। অরূপী, তুমি দেখি কিচ্ছু জানো না। দীপ্ত দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে। কোকড়া চুলগুলো ওর হাঁটার তালে তাল মিলিয়ে দুলছে। স্বাস্থ্যসম্মত মুখটা হাসির পরশে গোলালুর ন্যায় হয়ে আছে। অরুর সেদিকে ধ্যান নেই। সে অবাকের চূড়ান্তে, কণ্ঠে বিস্ময়। কি? তন্ময় আলগোছে নিজের কক্ষের দিকে হাঁটা ধরে। রেগেমেগে অস্থির অরু তার পিছু পিছু আসছে আর প্রশ্ন করে যাচ্ছে, আপনি কাল সত্যিই চট্টগ্রাম যাচ্ছেন? কয়দিনের জন্য যাচ্ছেন? কেন যাচ্ছেন? তন্ময় চোখ তুলে দীপ্তর পানে চাইতেই দীপ্ত কি বুঝল কে জানে। সে হেসে দৌড়ে চলে গেল। আগ্রহ চোখে তাকে আর ফিরে তাকাতে দেখা গেল না। অরুর অবশ্য সেদিকে গভীর অভিনিবেশ নেই। সে তখনও একাধারে প্রশ্ন করায় ব্যস্ত। তন্ময় ধৈর্য সহকারে অনিমেষ শুনতে ব্যস্ত।